আসসালামু আলাইকুম সকলকে। আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি যে বইটি নিয়ে কথা বলবো সেই বইটির নাম হচ্ছে কবি। আমার হাতে যে কবি উপন্যাসটি দেখতে পাচ্ছেন, এই উপন্যাসটি লেখা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। আমরা সকলেই অবগত যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় চেষ্টা করেন যে নিম্ন বর্গের মানুষদের তুলে আনার জন্য। আর এই কবি উপন্যাসটা যাকে কেন্দ্র করে আমি বলবো, নিতাই তার নাম। তিনি একজন হচ্ছে কবিয়াল এবং নিতাইয়ের বলতে পারেন অনেকাংশে আপনি প্রেম কাহিনীও বলতে পারবেন। একটা কথা বেশ প্রচলিত আছে যে কালো যদি মন্দ তবে চুল পাকিলে কাঁদো কেন। এই কথাটা কিন্তু এই বইয়ের থেকে এসেছে, অর্থাৎ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাসের একটা বলতে পারেন বিখ্যাত একটা লাইন, যে এবং বাস্তবতার সাথে মিলে যায়। আমরা 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 যদি আমি অ্যাজ এ ছেলে হিসাবে কোনো মেয়ের কথা বলি যে আমার পছন্দের মেয়ে কেমন হবে, তাহলে একটা সময় আমি নিজেও ভাবতাম যে না, আমার পছন্দের সেই যুবতী বা সেই কন্যাটি হবে হচ্ছে অনেক উজ্জ্বল, এরকম কিছু একটা ভাবতাম। বাট এখন না, এখন ভাবি না। কারণ এখন আমার কাছে সৌন্দর্যের মানে শুধুমাত্র ত্বক কেন্দ্রিক ব্যাপার না, অর্থাৎ আমরা যেটা বাহির থেকে দেখি সেটা কিন্তু আমার কাছে এখন না, সেটা মানে না। সৌন্দর্যের মানে হচ্ছে আমার কাছে ব্যক্তিত্ব। ঠিক একই বিষয়টা কিন্তু এখানে যদি আমরা একটা প্রেমের উপন্যাস হিসেবে কল্পনা করি, সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে ওই ব্যক্তিত্বের প্রতি প্রেমে পড়া। সে হতে পারে একজন শ্যামা, একজন শ্যামা মেয়ে হতে পারে, বা আমরা যাকে শ্যামলা বলি, শ্যামাঙ্গী হিসেবে ওখানে কয়েকবার উল্লেখ এসেছে। তাহলে দেখুন, কালো যদি মন্দ হয়ে থাকে আপনার কাছে, যে কালো আমার পছন্দ না, তাহলে আপনার চুলটা যখন পেকে যায়, এখন এই চুল নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে বর্তমান সময়ে। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম চুল একজনেরটা হচ্ছে পেকে গেছে, আরেকজনেরটা কালো। দেখুন, তার স্থানের আমি ওই আলোচনা যাচ্ছি না, বাট দিন শেষে দেখুন, আপনি সে চুল নিয়ে অনেক চিন্তিত যে আপনার চুল সাদা হয়ে যাচ্ছে। তাহলে কালো চুল মানে কালো যদি আপনার কাছে মন্দই হয়ে থাকে, কালো কালারটা, তাহলে কেন আপনি চুল ফাঁকিলে কাঁদেন কেন? যাই হোক, এই পর্যায়ে আমরা যদি উপন্যাসের আলোচনায় আসি, তাহলে আমরা দেখব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাসগুলো আছে বা তার রচনায় কিন্তু তিনি সব সময় প্রান্তিক মানুষের কথা তুলে আনার চেষ্টা করেছেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসেই কিন্তু একটা মূল উপযোগ্য বিষয় হয়ে দাঁড়ায় হচ্ছে প্রান্তিক মানুষজন বা প্রান্তিক জনগোষ্ঠী, অর্থাৎ নিম্ন বর্গের সমাজ ব্যবস্থা কিন্তু তিনি তুলে আনার চেষ্টা করেছেন। এবং দেখেন তার চরিত্রগুলো যদি আমরা দিকে তাকাই, তার চরিত্র হয়ে থাকে ডোম চরিত্র, হয় কৃষক, কামিন, কুলি বা এই ধরনের সম্প্রদায়ের মানুষ, যারা সমাজের একদম আমরা নিম্ন পর্যায়ের মানুষ যাদেরকে বলা হয়ে থাকে। বাট নিম্ন পর্যায়ের এখন ওই আলোচনায় আমি যাচ্ছি না, নিম্ন পর্যায়ে কি না, কিন্তু আপাত দৃষ্টিতে সেটাই ধরে নেওয়া হয় এবং সেই চরিত্রগুলোই কিন্তু উঠে আসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই বিভিন্ন উপন্যাসে। ঠিক এমনই ভাবে কবি উপন্যাসেও সেই একই বিষয় ঘটেছে, অর্থাৎ নিম্ন বর্গের মানুষের কথা বলা হয়েছে। আমরা যদি এই উপন্যাসটা লক্ষ্য করি, তাহলে আমরা দেখব এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রে রয়েছে নিতাই চরণ। তিনি হচ্ছেন একজন কবিয়াল। এই যে তিনি কবিয়াল, কিন্তু তার পূর্বপুরুষ কবিয়াল না, তার পূর্বপুরুষ বা তিনি হচ্ছে ডোম সম্প্রদায়ের। এখন ডোম সম্প্রদায়ের পূর্বপুরুষরা ছিল বলতে পারেন আপনি চোর ডাকাত। এখন চোর ডাকাত হয়েও কিন্তু তিনি অর্থাৎ নিতাই তার চারিত্রিক বৈশিষ্ট্য বা তার চারিত্রিক গুণাবলী একটু ভিন্ন দিকে গিয়েছে। এই ভিন্ন দিকে যাওয়ার ফলশ্রুতিতে সমাজের অন্য মানুষ তো সেটা হচ্ছে ভাই ভালোভাবে নিচ্ছে না। কারণ চোর ডাকাতের একটা ছেলে এসে একজন সভায় বা বিভিন্ন মেলায় কবিয়ালদের সঙ্গে তর্কযুদ্ধ করবে, তর্কযুদ্ধ বা বিতর্ক যেটাকে বলতে পারেন আপনি, সেই তর্কযুদ্ধ করবে, এটা কিন্তু সমাজে হয়তো আমরা এখন ভাবছি কি স্বাভাবিক বিষয়, কিন্তু ওই সমাজ ব্যবস্থায় কিন্তু সেটা খুব সহজভাবে নেওয়া হতো না। এই যে সহজভাবে নেওয়া হতো না, এর ফলশ্রুতিতে এই যে নিতাইয়ের জীবনের একটা সংগ্রাম অর্থাৎ একটা যুদ্ধ কিন্তু এই কবি উপন্যাসে উঠে এসেছে। এবং একই সঙ্গে আমরা দেখতে পাই নিতাইয়ের দুইটি প্রেম কাহিনী। তার
পছন্দের নারীকে আমরা দেখতে পাই, তার পছন্দ হয় কাকে, এবং সেটা নিয়েও কিন্তু তিনি বিভিন্ন পদ রচনা করেন এবং তাদের প্রতি একটা মায়া অনুভূত হয়। এই যে মায়া পদ অনুভূত হওয়া, দেখুন অনেকে বলে থাকে যে আপনি যখন হচ্ছে অনেক দুঃখে থাকবেন তখন আপনার ভিতর থেকে বেশি হচ্ছে কবি সত্তাটা জেগে ওঠে, এটা অনেকে বলে। বা প্রেমে যখন কেউ হচ্ছে ব্যর্থ হয় সে কবি হয়ে যায়, অর্থাৎ প্রেমের ব্যর্থতা কোনো ব্যর্থতা নয়। নিতাইয়ের পারিবারিক পেশা সম্পর্কে যদি বলি, পরিবার থেকে একটা চাপ দিচ্ছে যে কেন এই পেশায় আসছে না, সবাই বাপদাদারা যে পেশায় কর্ম করে খাচ্ছে, নিতাই কেন আসছে না। পারিবারিক পেশার চাপেই তিনি হচ্ছে ঘর থেকে বেরিয়ে স্টেশনে দিন যাপন করতে শুরু করলেন এবং সেখানে তার একটা বন্ধু হলো, মেবি তার নাম হচ্ছে রাজা, হ্যাঁ তার নাম রাজা। সেই রাজা তার একটা বন্ধু হলো, তার সাথে আসা যাওয়া হলো, আড্ডা হলো এবং একসাথে থাকা হলো। এবং এই ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে নিতাই হচ্ছে, যেহেতু তার ভিতরে একটা ভিন্ন চিন্তাধারা আছে, ভিন্ন চিন্তাধারার ফলশ্রুতিতে তিনি আর কি তার কবি সত্তাকে জাগ্রত করার জন্য তিনি করলেন কি, তার হচ্ছে একটা সভায় বা একটা মেলায় তিনি হচ্ছে কোনোরকম একটা সুযোগ করে নিজের প্রতিভাকে সবার সামনে দেখালো এবং এই প্রতিভা দেখানোর ফলশ্রুতিতে তিনি কিন্তু একটা স্থান করে নিলেন, অর্থাৎ কবিয়ালদের যে একটা আসর সেখানে তিনি যুক্ত হয়ে গেলেন। এর ফলশ্রুতিতেও এরকম ঘটনা প্রবাহ এগিয়ে যাচ্ছে যাচ্ছে, এর ভিতর দিয়ে নিতাইয়ের জীবনেও প্রেম আসলো। প্রেমটা কোথা থেকে আসলো? প্রেমটা আসলো হচ্ছে রাজা, তার যে বন্ধু আছে রাজা, সেই রাজার শালিকা তার সঙ্গে তার একটা প্রণয় সম্পর্কিত ঘটনা এগিয়ে যেতে শুরু করলো। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে বা একটা কথা আছে, সেটা হচ্ছে সেই রাজার শালিকা হচ্ছে বিবাহিত এবং তাকে ঠাকুরজি বলে সম্বোধন করতো নিতাই। এই যে তাদের ভিতরে একটা প্রণয় সম্পর্কিত বিষয় ঘটবে, এই ঘটার যে একটা আবহমান একটা পরিস্থিতি, এই পরিস্থিতি তৈরি হয় কিন্তু বিভিন্ন পদ রচনা মধ্য দিয়ে। আমরা দেখতে পাই বিভিন্ন পদ রচনা করে, যেমন হচ্ছে নিতাই তার ভালোবাসা প্রকাশ করে ঠিক এভাবে: চাঁদ তুমি আকাশে থাকো, আমি তোমায় দেখবো খালি, ছুতে তোমায় চাই না কোহে চাঁদ, তোমার সোনার অঙ্গে লাগিবে কালি। ঠাকুরজিকে নিতাই যেমন ভালোবেসে ফেলে এবং ঠাকুরজি হচ্ছে নিতাইয়ের প্রতি একটা ভালোবাসা অনুভব করে, কিন্তু সামাজিক অবস্থানের দিকে তাকিয়ে কিন্তু সেটা সম্ভব হয় না। কারণ দেখেন, আপনি একটা বিবাহিত স্ত্রী, সেখানে আপনি প্রণয় যদি আপনার হয়ে থাকে বা আপনি করতে চান, আপনার কারো একটা পছন্দ হয়, সেক্ষেত্রে আপনি হচ্ছে সমাজ থেকে বিচ্যুত হয়ে যাবেন। আমি বিবাহিতের কথা যাচ্ছি না, দেখবেন সাধারণত বয়সের যে পার্থক্য থাকে আমাদের সমাজ ব্যবস্থায় বর্তমানেও আছে, বয়সের পার্থক্যে বা ধর্মের পার্থক্যে যে বিবাহগুলো সংগঠিত হয়ে থাকে, সেখানে কিন্তু সামাজিক একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে থাকে। এই যে সামাজিক প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়া, এটা কিন্তু সেই আগের সময়টায়, অর্থাৎ নিতাইয়ের সেই তৎকালীন সমাজ ব্যবস্থায় সেটা আরো কি পরিস্থিতিতে ছিল একবার চিন্তা করে দেখেন। তবেও আমি একটা স্থানে আর কি, আমি এখানে যখন এটা পড়ছিলাম বইটা, তখন আর কি লিখে রেখেছি যে নিতাই এক পর্যায়ে হচ্ছে সে সফল। নিতাই তার ভালোবাসার কথা লোকের নিকট প্রকাশ করতে পেরেছে, কিন্তু দেখুন এই সমাজ ব্যবস্থায় এই ভালোবাসাটা আর স্থান কিন্তু থাকে না। বলা যায় নিতাইয়ের ভালোবাসার কোন দিকে যাবে আর কি, এটা সিদ্ধান্তহীনতার দিকে একটা পথে কিন্তু চলে যায়। কিন্তু অনেক মানুষ কিন্তু হয় কি, কাউকে একটা পছন্দ করে, হতে পারে সেটা তার বয়সের একটা তারতম্য থাকে, সেক্ষেত্রে বলতে পারে না। কিন্তু এই অবস্থায় নিতাই যখন তার ভালোবাসা প্রকাশ করতে পেরেছে, সেটা এক ধরনের আপনি সফলতা বলতে পারেন। দেখুন, আপনি যাকে পছন্দ করেন তার কথা যদি আপনি বলতে পারেন তাকে, সেটাও একটা আনন্দের বিষয়। তারপর গ্রহণ করা না করা সেটা হচ্ছে পরের পয়েন্ট। একদিকে নিতাইয়ের থেকে ঠাকুরজির কথা যদি বলি, ঠাকুরজি হচ্ছে বিবাহিত, তারপর হচ্ছে ঠাকুরজি অন্য জাতের। দেখুন, আপনি যদি আপনার সমাজ ব্যবস্থায় চিন্তা করেন, কেউ একজন হচ্ছে আপনার থেকে বয়সে বড় এবং অন্য ধর্মের, আপনি তাকে পছন্দ করেন, আপনার জীবনে কি হবে আই ডোন্ট নো, বাট আমি মনে করি আপনার পছন্দটা
হওয়া উচিত। যাই হোক, দেখুন এই যে ঘটনাক্রম, অর্থাৎ এই ঘটনার ফলশ্রুতিতে লোক সমাজে সেটা তো মেনে নিবে না, তারপর নিতেই করলো কি, ওই স্থান ছেড়ে অন্য একটা স্থানে গেল এবং নিতেই একটা ঝুমুর দলে যুক্ত হলো। এবং সেই ঝুমুর দলটা সাধারণত দিনের বেলায় গান গায় এবং রাতে তারা হচ্ছে বলতে পারেন আপনি দেহ ব্যবসা এই ধরনের কাজ করে থাকে। তাহলে এই ধরনের কাজ করে তারা অর্থ উপার্জন করে। এই যে ঝুমুর দলে তার যুক্ত হওয়া, এবং ঝুমুর দলে তিনি হচ্ছে ঠাকুরজির বলতে পারেন হচ্ছে প্রতিচ্ছবি দেখতে পায়। ঠাকুরজির প্রতিচ্ছবি কার ভিতর দেখতে পায়? বসন্তের ভিতর দেখতে পায়। এখন বসন্তের সঙ্গে তার একটা সখ্যতা হয়ে যায়, নিতাই এবং বসন্তের সঙ্গে একটা সখ্যতা হয়ে যায়, এবং ওই দলটাও হচ্ছে ভালো একটা অবস্থানে চলে যায়। যেমন হচ্ছে নিতাই ঢোল বাজাতো এবং গান গাইতো, সে তো অ্যাজ এ কবিয়াল হিসাবে অনেক জনপ্রিয় হয়ে গিয়েছিল। তারপর সে হচ্ছে ঢোল বাজাতো, গান গাইতো বা কবিয়ালের তার তর্কযুদ্ধ করতো, এবং সেই গানের তালে তালে দেখা যেত বসন্ত নৃত্য করত। এর ভিতর দিয়ে তারা এগিয়ে যায় ঘটনাক্রমে, এবং নিতাইও বসন্তের ভিতরে ঠাকুরজিকে, অর্থাৎ তার সেই প্রেমকে খুঁজে পেতে শুরু করে। বসন্ত এবং নিতাই তারা এমন একটা সখ্যতা বা এমন একটা তাদের সখ্যতা তৈরি হয়ে যায়, এই সখ্যতা কিন্তু তারা গাঁট ছাদ বাঁধে বা এরকম কিছু একটা টপিক আছে, সেটা এমন যে হচ্ছে মরণ ছাড়া কেউ কাউকে ছেড়ে যাবে না, এমন কিছু। এখন দেখুন, বসন্ত যেহেতু তিনি হচ্ছে ঝুমুর দলের কন্যা বা ঝুমুর দলের মেয়ে, তার কাজ হচ্ছে তার দেহ ব্যবসা করা বা এই ধরনের কাজ করা। তাহলে এই ধরনের কাজ করার ফলশ্রুতিতে বিভিন্ন রোগ ব্যাধি হয়ে থাকে। এই রোগ ব্যাধির ফলশ্রুতিতে বা তিনি তার রক্ত ব্যাধি এরকম কোন একটা সামথিং সমস্যার জন্য বসন্তের হলো কি, বসন্ত মারা গেল। সে মারা গেল হচ্ছে নিতাইয়ের কোলে মাথা রেখে। বসন্ত যখন নিতাইয়ের কোলে মাথা রেখে মৃত্যুবরণ করলো, তখন তার মরদেহ দাহ করার জন্য তিনি কাউকে খুঁজে পেলেন না। কারণ যারা পাপী, তাদের আগুনে ছোঁয়ানো পাপ ছিল, এরকম কোন একটা ঘটনা প্রবাহ ওই সময় ছিল। সেক্ষেত্রে নিতাইয়ের আর কিছু করার ছিল না, সে একাই দাহ করলো। এবং সবাই তাকে প্রশ্ন করলো যে তুমি এটা কি করলে, যে কেন তাকে দাহ করলে? যখন তোমাকে ভগবান জিজ্ঞেস করবে তখন তুমি কি উত্তর দেবে? তখন নিতাই বললো যে আমি কোনো উত্তরই দেবো না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবো, এরকম বললো আর কি। অর্থাৎ দেখুন, কুসংস্কারের প্রতিও কিন্তু একটা প্রতিবাদ জানানো হয়েছে নিতাইয়ের মাধ্যমে। শুধুমাত্র যে কবিটা একটা প্রেমের উপন্যাস তেমন না, অর্থাৎ বিভিন্ন কুসংস্কার, ধর্মীয় প্রতিবন্ধকতা বলেন বা জাত কেন্দ্রিক প্রতিবন্ধকতা বা হচ্ছে আপনার বয়স কেন্দ্রিক প্রতিবন্ধকতা ইত্যাদি সবকিছু বিরুদ্ধে কিন্তু ভালো একটা মেসেজ কিন্তু দেয় এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাস। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই কবি উপন্যাস নিয়ে অনেকে অনেক ধরনের সমালোচনা আলোচনা করে থাকেন। অনেকে এমন বলে থাকে যে দেখুন, সমাজে পরকীয়া বা করে বা ভালোবাসা প্রকাশ করে ঠাকুরজির অবস্থা কি হলো? ঠাকুরজি সেই ইহকাল পরকাল কিছুই ঠাকুরজির ছিল না বা পেল না, অর্থাৎ ঠাকুরজি সেই নিতাইকেও পেল না, আর হচ্ছে দেখা যায় তার সংসার হারালো, শেষে হচ্ছে তার জীবন বাসন ঘটলো। আবার নিতাইয়ের বেলায় বলা হয় যে নিতাই হচ্ছে দেখা যায় আপনার ঠাকুরজিকে পেলেই না, বসন্তকে পেয়েও হারিয়ে ফেললো বসন্তকে। অনেকেই এমন ভাবে বলে থাকে, বাট আমার কাছে মনে হয় যে না, এমন না। দেখুন, আপনি যদি বলেন যদি জাত বা হচ্ছে ওই সমস্যাটা নিতাই এবং ঠাকুরজির ভিতরে না থাকতো, তাহলে কিন্তু ওখানে একটা ভালো গল্পের অন্য একটা আমরা এন্ডিং দেখতে পেতাম। আবার হচ্ছে বসন্তকে পেয়েও হারানো, যদি না হারাতো তাহলে অন্য ধরনের একটা আমরা কিছু দেখতে পেতাম। কিন্তু দিন শেষে এই ধরনের সবকিছু ঘটনা প্রবাহের মধ্য দিয়ে যে মেসেজটি দেওয়া হয়েছে, অর্থাৎ দেখুন এই ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে কিন্তু বিভিন্ন গান বা হচ্ছে বিভিন্ন কবিতা, বিভিন্ন পঙ্ক্তি দিয়ে কিন্তু জীবনযাত্রার আবহে এক অন্যরকমের প্রেমের কাহিনী তুলে ধরা হয়েছে। কিন্তু অন্যরকম প্রেমের কাহিনী, কিন্তু প্রেমটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো সফলতা পেয়েছে, আবার পায়নি। যখন হচ্ছে ঠাকুরজিকে তার মনের কথা সে প্রকাশ করতে পেরেছে, সেটা কিন্তু এক ধরনের সফলতা বয়ে আনে। কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে নিম্ন বর্গের মানুষের প্রতি তার রচনা শৈলীর একটা অন্যতম একটা বৈশিষ্ট্য কিন্তু এই কবি উপন্যাস, এবং বেশ জনপ্রিয় এই কবি উপন্যাসটি বিভিন্ন ধরনের
তত্ত্ব বিশ্লেষণ বা অনেক কিছু হয়ে থাকে, অনেক অনেক মতামত দেন, কিন্তু দিন শেষে এই কবি উপন্যাসের একটা অন্য একটা মাত্রা বয়ে এনে, যেমন রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস কিন্তু ধরা হয়ে থাকে এই কবি উপন্যাসকে। এক কুলবধূ আর বারঙ্গনা, এই দুইটি ভিন্ন স্বভাবের নারী যেন বাহ্যিক পরিচয়কে ছাপিয়ে নিতেইয়ের কবি মানুষের চিরন্তন নারী, চিরন্তন প্রেমিকার আসনে বসিয়ে তাকে কবি পদে অভিষিক্ত করেছেন। আর সেই কবি উপন্যাসকে দিয়েছেন একটা অন্য ধরনের একটা ক্লাসিক রূপ, যেটার জন্য কবি উপন্যাসটা এখনো আলোচনা সমালোচনা হয়ে থাকে, এবং এটা বেশ ইন্টারেস্টিং একটা উপন্যাস। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। কবি উপন্যাস নিয়ে এতটুকুই আলোচনা। আপনি আপনার মতামতটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমার অনুরোধ থাকবে, আপনি যদি কবি উপন্যাস এখনো না পড়ে থাকেন তাহলে অবশ্যই কবি উপন্যাসটি পড়ে নেবেন, এবং এটা পড়ে আপনার কি ধারণা হয় সেটা আমাকে জানাতে পারেন, আমাকে ইনবক্স করতে পারেন, আপনার ইচ্ছা। যাই হোক, আর পরিশেষে আমি ধন্যবাদ জানাতে চাই দুইজন মানুষকে যাদের জন্য এই কবি উপন্যাসটি আমার পড়া। প্রথমত আমি ধন্যবাদ জানাই ক্যাথরিন পিউরিফিকেশন ম্যাডামকে। তিনি আর কি আমাকে এই বইটি সাজেস্ট করেছেন, এবং আমি পড়েছি এটা। আর হচ্ছে এর আগে এই কবি উপন্যাসটা 2022 সালের দিকে আমি হচ্ছে মোহাম্মদ জাফর ইকবাল, তার একটা লিস্ট পাওয়া যেত, সেখানে তিনি 50টি বইয়ের কথা বলেছেন। ওই লিস্টটা আমার কাছে এখন নেই, কিন্তু আমার মনে আছে ওই লিস্টের ভিতরে এই কবি উপন্যাসটা ছিল। মোহাম্মদ জাফর ইকবালের সেই লিস্টটা যদি আপনার কাছে থাকে, 50টি বইয়ের যে লিস্ট, সেটা আমাকে আমাকে পাঠাবেন, আমি সেটা পড়তে চাই। যাক, এই দুইজন মানুষকে আমি ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই সেই সকল মানুষকে যাদের জন্য আমি ভিডিও বানাতে অনুপ্রেরণা পাই। অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।